বাচ্চাদেরও কি ইউটিআই হয়? পুরো ইউরিনারি সিস্টেম মানে কিডনি থেকে শুরু করে ইউরেটার, ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা, এই সম্পূর্ণ ট্র্যাক্টের মধ্যেই ইনফেকশন হতে পারে। অনেকক্ষণ ধরে ডাইপার পরিয়ে রেখেছি, সেটাও তো পেচ্ছাপ ধরে রেখে দিয়েছি বাইরে, দেহের বাইরে, সেটা কি ঠিক? একদমই না, আমি কখনোই ডাইপারের পক্ষে বলি না। কিছু না হয় বলতে পারে না, তাই সে তার কি কোনো মতামত থাকতে পারে না? বাচ্চাদেরও কি কিডনিতে পাথর জমে? অনেক বাচ্চা স্কুলে যায়, তারা হচ্ছে প্রায় 6 ঘন্টা স্কুলে থাকছে, পেচ্ছাপ করতে ইউরিনে যাচ্ছে না। আচ্ছা, বাচ্চাদের ইউরোলজিক্যাল যে সমস্যাগুলো আপনি ফেস করেন ডেইলি, সবচেয়ে কমন সমস্যা আপনি কি দেখেন? শিশুর প্রথম এবং প্রধান ডক্টর হচ্ছে মা। মা ছাড়া হচ্ছে গিয়ে কোনো শিশুর চিকিৎসাই করতে পারবে না কোনো পেডিয়াট্রিক সার্জন। তো মার কমপ্লেনটাকে গুরুত্ব দিতে হবে, কি বলছে মা। এই যে শিশুদের কিডনির সমস্যা আপনি বললেন, সেটা কি মায়ের গর্ভে থাকাকালীনও হতে পারে? আগে যেমন এগুলো করা হতো না, জানা যেত না। আর একটা হচ্ছে ইউরিন বেরোচ্ছে না, ওপরের দিকে উঠে যাচ্ছে, এটা কি ডিজিজ? এই ভেসিকুলেটরি ভালভের যদি সমস্যা থাকে বা ডিসটালি কোনো অবস্ট্রাকশন থাকে, যেমন পোস্টে ইউরেথাল ভালভ, কোনো ইউরেথাল স্ট্রিকচার আটকানো ইউরেথাটা, সেই কারণে যদি হচ্ছে গিয়ে অবস্ট্রাকটিভ কজ হয়, তখনও হচ্ছে গিয়ে পেচ্ছাপটা নিচে নামতে পারছে না দেখে ব্লাডারে চাপ দিচ্ছে, তখন ওই ভালভেও চাপ পড়ছে এবং ভালভ থেকে পেচ্ছাপটা উপর দিকে উঠে যাচ্ছে। সবচেয়ে ছোট কত বয়সের বাচ্চার সার্জারি করেছে? ইমিডিয়েটলি বলতে হয়তো 6 ঘন্টা বা 8 ঘন্টা বা 24 ঘন্টা। বাচ্চাদের কিডনিতে যখন টিউমার হয়, আপনারা কি টিউমারটা বাদ দেন নাকি তার সাথে কিডনিটাও বাদ দিতে হয়? কিছুটা অংশ বাঁচিয়ে রাখা, যদি 30% 50%ও বাঁচিয়ে রাখা যায়, তাহলেও হচ্ছে গিয়ে সেটাকে বাঁচানোর প্রাধান্য দেওয়া হয়। মা বাবাকে কনভিন্স করানোটা তো একটা বিশাল বড় ব্যাপার, কিন্তু সে ধরুন বললো না না ডাক্তার, ও কি বলছেন, এত ছোট বাচ্চার কখনো কেউ সার্জারি করে? তো সঠিক অ্যানেস্থেটিস, সঠিক সেট আপ, সেইগুলোর ব্যবস্থা করে উপযুক্ত ডায়াগনোসিস করে সঠিক পেডিয়াট্রিক সার্জন যারা এই অপারেশনের অভিজ্ঞ, তাদেরকে দিয়ে অপারেশন করালে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। অনেক বাচ্চাদের একটা সমস্যা থাকে যে পেচ্ছাপে ফ্লো হয় না, মানে ফোঁটা ফোঁটা করে পড়তে থাকে। যখন আমাদের ইউরিনটা জমা হয়, একটা সেন্সেশন হয়, তখন ডেট্রুজার বলে মানে ব্লাডার কন্ট্যাক্ট করে এবং ইউরিনটা হচ্ছে বাইরে বেরিয়ে যায় নর্মালি। কিন্তু নিউরোজেনিক ব্লাডারে কি হয়, ইউরিন জমে কিন্তু সে বুঝতে পারে না যে কতটা ইউরিন জমেছে বা এখন খালি করা দরকার। তো কিভাবে একটা বাচ্চা বুঝতে পারবে, অথবা বাচ্চার বাবা মা বুঝতে পারবে যেটা নর্মাল জিনিস নয়, এটা ইউটিআই এর দিকে গেছে? এদের বয়স ভিত্তিক বিভিন্ন কারণ থাকে, কারণের উপরই তার সিমটম বা লক্ষণগুলোও হয়। ওখানে একটা প্রশ্ন ছিল, বলছে যে ডুপ্লেক্স ফ্ল্যাট পাওয়া যাচ্ছে শুনেছি, ওই যে ডুপ্লেক্স কিডনি ব্যাপারটা কি? না, আমাদের দুদিকে থাকে, কিন্তু যদি ডুপ্লেক্স কোনো দিকে হয় বা দুদিকেই হয়, দুটোর জায়গায় 3টে বা 4টে হতে পারে। আর বাচ্চারা আপনাকে নিজেরা ফোন টোন করে? বাচ্চা ডাক্তারকে ফোন করে বলছে, ডাক্তার আপনি আমার প্রবলেম কমিয়ে দিয়েছেন, কিন্তু আমার মা বাবাকে নিয়ে প্রবলেম, সেলফোন কিনে দিচ্ছেন, একটু বলুন না। Injection. হাই, আমি সায়ন। হাই, আমি কুশল। ওয়েলকাম টু ইনজেকশন পডকাস্ট। এবং ইনজেকশন পডকাস্টে আজকে আমরা আলোচনা করব শিশুদের হিসু নিয়ে। ছোট বাচ্চাদের নিয়ে। ও, ছোট বাচ্চাদের কি নিয়ে আলোচনা করব? ইউরোলজি নিয়ে আলোচনা করবো, শিশুদের হিসু মানে এটা গোদা বাংলায় কি বলে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে চাই, ওর মেনে নিলাম ওর কথা। শিশুদের হিসু নিয়েই আলোচনা করা হবে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য আমরা শিশু সুলভ একটা ডাক্তারকে নিচ্ছি। তো শিশুর মতো ডাক্তার, খুব সুন্দর সেজে গুজে আসেন, অসাধারণ দেখতে, ডক্টর সুজয় পাল। ওয়েলকাম ব্যাক ডাক্তারবাবু। একদম। ডাক্তারবাবুর সাথে এর আগেও আপনাদের আলাপ হয়েছে, আমরা এর আগে একটা বিস্তারিত পর্ব করেছি পেডিয়াট্রিক সার্জারি নিয়ে, কিন্তু আজকে আমরা স্পেসিফিক্যালি পেডিয়াট্রিক ইউরোলজি নিয়ে আলোচনা করব। এরা পেডিয়াট্রিক সার্জন, উনি একজন অ্যাসোসিয়েট প্রফেসর, হি ইজ অ্যাটাচড টু এসএসকেএম হসপিটাল। পেডিয়াট্রিক ইউরোলজিটা আমরা বুঝবো স্টেপ বাই স্টেপ। সবার আগে ইউটিআই নিয়ে কথা বলি। আমরা জানি যে ইউটিআই সবসময় অ্যাসোসিয়েট করা হয় বড়দের সাথে, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন। তো বাচ্চাদেরও কি ইউটিআই হয়? একদম, এটা আমি তো বলবো খুবই রেলিভেন্ট প্রশ্ন এখনকার সময়, এবং আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে আফটার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, দিস ইজ দ্য সেকেন্ড মোস্ট কমন ইনফেকশন বাচ্চারা যেটা সাফার করে। তো ইউটিআই মানে আমার কি শুধু পেচ্ছাপে প্রদাহ, সেটা নয়, পুরো ইউরিনারি সিস্টেম মানে কিডনি থেকে শুরু করে ইউরেটার, ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা, এই সম্পূর্ণ ট্র্যাক্টের মধ্যেই ইনফেকশন হতে পারে।
সেটাই হচ্ছে যদি এই ইনফেকশনটা বারবার হয়, মানে বছরে 2 বা 3 বারের বেশি হয়, তখন তাকে আমরা রেকারেন্ট বলি, রেকারেন্ট ইউটিআই হচ্ছে, এবং সেক্ষেত্রে তার কজটা খুঁজে বের করা অবশ্যই দরকার। তো কিভাবে একটা বাচ্চা বুঝতে পারবে, অথবা বাচ্চার বাবা মা বুঝতে পারবে যেটা নর্মাল জিনিস নয়, এটা ইউটিআই এর দিকে গেছে? এদের বয়স ভিত্তিক বিভিন্ন কারণ থাকে, কারণের উপরই তার সিমটম বা লক্ষণগুলোও হয়। তো যাদের 1 মাসের মধ্যে একটা বয়স, 1 বছরের মধ্যে একটা বয়স, বা 1 বছরের অধিকে একটা বয়স, তো কিছু কিছু কনজেনিটাল কারণেও হয়। প্রথমে জানতে হবে হচ্ছে কি ইনফেকশনটা কেন হয়। হুম। 3টে মেইন সোর্স অফ ইনফেকশন, মানে অ্যাসেন্ডিং মানে নিচ থেকে উপরে ইনফেকশনটা ঢুকছে। নিচ থেকে মানে কি পেরিনিয়াম, ইউরেথ্রা যেটা থাকে সেখান থেকে ব্লাডার বা কিডনিতে যাচ্ছে, সেটাকে বলি আমরা নিচ থেকে উপরে অ্যাসেন্ডিং, উপরে উঠছে। সেকেন্ড কি হিমাটোজেনাস, মানে রক্তের মাধ্যমে ইনফেকশনের জীবাণুটা কিডনি বা তার নিচে আসছে। এবং থার্ড হচ্ছে ডিরেক্ট মানে কিডনির আশেপাশে ওখানে কোনো ইনফেকশন হয়েছে, সেখান থেকে ইউরিনারি ট্র্যাক্টে বা সিস্টেমে ঢুকছে। যেমন বললাম আমি যে অ্যাসেন্ডিং ইনফেকশন, হিমাটোজেনাস ইনফেকশন, এবং হচ্ছে থার্ড হচ্ছে ডিরেক্ট, মানে সারাউন্ডিং দ্য কিডনি ইউরেটার ব্লাডার, তার মধ্যে আশেপাশ থেকে যে ইনফেকশনটা ঢুকছে সেটাকে আমরা বলি ডাইরেক্ট ইনফেকশন। এবার সব থেকে সমস্যা হচ্ছে কি মা বাবা কোনো বাচ্চাই হচ্ছে কি বলে না, সে যদি 6 বছরের বাচ্চাই হোক আর 6 মাসের বাচ্চাই হোক, যে আমার পেচ্ছাপে জ্বালা হয়েছে বা পেচ্ছাপের ইনফেকশন হয়েছে। তো কি করে বুঝবে, মা কি করে বুঝবে? প্রথমে আমি একটা কথা বলবো, বিশেষ করে আমাদের পেডিয়াট্রিক সার্জারির একটা নিয়মই আছে যে শিশুর প্রথম এবং প্রধান ডক্টর হচ্ছে মা। মা ছাড়া হচ্ছে গিয়ে কোনো শিশুর চিকিৎসাই করতে পারবে না কোনো পেডিয়াট্রিক সার্জন। তো মার কমপ্লেনটাকে গুরুত্ব দিতে হবে, কি বলছে মা। নিওনেট মানে 1 মাসের মধ্যে বাচ্চা, ফেব্রাইল ফিভার মানে কাঁপুনি দিয়ে জ্বর, ফোট করে পেচ্ছাপ পড়ছে, বাচ্চার বৃদ্ধিটা হচ্ছে না, খাওয়া দাওয়া করলে বমি করে দিচ্ছে, এটা হচ্ছে নিওনেট, মানে একদম কম বয়সে, যাদের ইমিউনিটিটা খুবই কম থাকে। এদের ক্ষেত্রে হিমাটোজেনাস যে স্প্রেডটা বেশি হয়, রক্তের মাধ্যমে শরীরের অন্য কোথাও থেকে ইনফেকশন এদের পেচ্ছাপের রাস্তাতেও ইনফেকশন করে। আর অন্য এর থেকে ওল্ডার ইনফ্যান্ট বা হচ্ছে একটু ওল্ডার চাইল্ড, এদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে অ্যাসেন্ডিং, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে ইউটিআইটা বেশি হয়। এই পেরিনিয়াম যদি হাইজিন ঠিক মতো না হয়, যারা পুকুরে স্নান করে, যেসব বাচ্চারা মানে অপরিষ্কার জলে হচ্ছে গিয়ে স্নান করে, তাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে ভ্যাজাইনা, এবং মেয়েদের আরেকটা জিনিস, এদের ইউরেথ্রা খুব ছোট থাকে, 4 সেন্টিমিটার, বড়দের বাচ্চাদের মোটামুটি 2.5 থেকে 3 সেন্টিমিটার। তো তাদের ক্ষেত্রে ব্লাডারের ওই ময়লা জল ঢুকে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, ব্লাডার শুধু না ভ্যাজাইনাতেও ঢুকে যায়। তো সেইটা হচ্ছে অ্যাসেন্ডিং ইনফেকশন হচ্ছে মেয়েদের বেশি হয়, ছেলেদের একটু কম হয়। তো ডাক্তারবাবু, এর মধ্যে যদি আপনি একটু জাস্ট বলে দেন, ওই যে পেরিনিয়াম যেটা বললেন, এই যে অ্যানাটমিক্যাল পজিশন, মানে এটা যদি একটু বলে দেন পেরিনিয়াম জিনিসটা কি? পেরিনিয়াম হচ্ছে এমন একটি জায়গা, প্রথমে হচ্ছে গিয়ে আমরা যে পেডিয়াট্রিক ইউরোলজি নিয়ে যদিও আলোচনা করছি, কিন্তু এটা পেডিয়াট্রিক ইউরোজেনিটাল সিস্টেম নিয়ে আলোচনা করা দরকার। কারণ ছেলে বা মেয়ের, বিশেষ করে ছেলেদের, যেখান থেকে সেমেন সেখান থেকে ইউরিন আসে, মানে জেনিটাল সিস্টেম, টেস্টিস থেকে যে ভাস থেকে সেমেনটা আসছে, আবার হচ্ছে গিয়ে ব্লাডারে ইউরিনটাও হচ্ছে গিয়ে ওই পেনাইল ইউরেথ্রা থেকেই আসছে। তো ইউরিনে যদি ইনফেকশন হয় তখন হচ্ছে গিয়ে ইউরেথ্রা বা ব্লাডারও ইনফেকশন হতে পারে, এবং ভাস বা টেস্টিসও ইনফেকশন হতে পারে। আর আপনি যেটা বললেন পেরিনিয়ামটা হচ্ছে গিয়ে আমাদের বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে 3টে অরিফিস থাকে, একটা হচ্ছে ইউরেথ্রাল অরিফিস, একটা হচ্ছে ভ্যাজাইনাল অরিফিস, আর একটা অ্যানাল অরিফিস। 3টে পরপর অরিফিস থাকে। এই যে অ্যানাসের দুদিকে যে এরিয়াটা এবং জেনিটাল সিস্টেম, এই পুরো এরিয়াটাই পেরিনিয়াম। সেটা ইন্টারনাল আছে, পেলভিক ইনলেট আউটলেট সেইভাবে আছে। বেসিক্যালি সুপারফিশিয়াল যে পেরিঅ্যানাল এবং পেরিভ্যাজাইনাল জায়গাটা, সেটাকে আমরা পেরিনিয়াম ব্রডার স্পেকট্রামে বলতে পারি। আচ্ছা, বাচ্চাদের ইউরোলজিক্যাল যে সমস্যাগুলো আপনি ফেস করেন ডেইলি, সবচেয়ে কমন সমস্যা আপনি কি দেখেন? বাচ্চাদের প্রথম সমস্যাটা একটা তো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এবার আমাদের যেটা হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অনেক মেডিকেল কজেও হয়, অনেক সার্জিক্যাল কজেও হয়, ঠিক আছে? তো আমরা পেডিয়াট্রিক সার্জন হিসাবে ইউটিআই দেখি যে কোনো অবস্ট্রাকশন, মানে আমাদের দেখতে হবে যে ইউরিনটা কেন হচ্ছে, মানে ইনফেকশনটা কেন হচ্ছে।
সেটা কোনো মানে কোনো ভাল্ব মানে যেটা খুব কমন, মানে 1200-র মধ্যে একজনের একটা বাচ্চার হয় প্রায়, সেই পোস্টেরিয়র ইউরেথ্রাল ভাল্ব সেটা যদি থাকে তাহলে বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে তাদের ইনফেকশনের চান্স থাকে। নিউরোজেনিক ব্লাডার তাদের ক্ষেত্রে হতে পারে। ভেসিকো ইউরেটেরিক রিফ্লাক্স বলে একটি কথা আছে, মানে আমাদের ইউরিনটা কিডনি থেকে হচ্ছে ব্লাডারে আসছে, কিন্তু কোনো কারণে অবস্ট্রাকশনের জন্য হোক বা অবস্ট্রাকশন ছাড়াও প্রাইমারি যেটা, সেটা হচ্ছে ব্লাডার থেকে ইউরিনটা উপরে উঠে যাচ্ছে, সেটাকেই বলা হয় ভেসিকো ইউরেটেরিক রিফ্লাক্স। তো আমরা রুল আউট করি সার্জিক্যাল কজগুলো, যে কারণে পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ হতে পারে, নিউরোজেনিক ব্লাডার হতে পারে, ভেসিকো ইউরেটেরিক রিফ্লাক্স হতে পারে, ইউরেথ্রাল কোনো স্ট্রিকচার হতে পারে, ইভেন ফাইমোসিসও হতে পারে, যেখান থেকে পেনিস থেকে ভালো করে ইউরিনটা বেরোচ্ছে না। ইভেন আপনারা চমকে যাবেন, অনেক বাচ্চা স্টোন নিয়েও আসে। তো স্টোন ক্যান কজ অবস্ট্রাকশন দ্যাট মে লিড টু ইউটিআই। তো এইগুলো ইউটিআই খুঁজতে গিয়ে আমরা অন্য কনজেনিটাল ডিফর্মিটি পেয়ে যাই, এবং তার ম্যানেজমেন্টটাই মূল উদ্দেশ্য হয়ে থাকে। আগে বলতো যে ইউটিআই হয়েছে, ওষুধ দিচ্ছি ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু এখনকার ইউটিআই দেখা যাচ্ছে যে অনেক দিন থাকছে এবং ডাক্তারদের পক্ষে অনেক কঠিন হয়ে গেছে এখনকার ইউটিআই সারানো। কেন? একটা তো কারণ, যদি ডায়াগনোসিস ঠিক না হয়, আমি যদি লক্ষণকে চিকিৎসা করি তাহলে হচ্ছে সেটা নাও সারতে পারে, কিন্তু আমি যদি কজকে কারণকে চিকিৎসা করি তাহলেই একমাত্র সারতে পারে। এটা হচ্ছে মূল। সেকেন্ড হচ্ছে গিয়ে আমরা এখন দোকান থেকে হচ্ছে কি না কোনো প্রেসক্রিপশন ছাড়া না এছাড়া নিজেরাই অ্যান্টিবায়োটিক উইদাউট এনি ডোজিং মানে জেনে আমরা হচ্ছে গিয়ে বাচ্চাকে খাইয়ে দিই। তারপর সেটা যখন রেজিস্ট্যান্ট হয়ে গেলে, বারবার এরকম খাওয়াচ্ছে তাও কমছে না, ডাক্তারের কাছে হয়তো 6 মাস পরে গেল, কিন্তু ততদিনে ওই ড্রাগ রেজিস্ট্যান্ট হচ্ছে ইউটিআই হয়ে গেছে, বা যে কমপ্লিকেশনের জন্য ইউটিআইটা হচ্ছিল সেই কমপ্লিকেশনটা আরও বেড়ে গেছে। ব্লাডারে যেটা ছিল হচ্ছে গিয়ে ভালভের জন্য, ব্লাডার কিডনি অবধি ইনফেকশন ছড়িয়ে গেছে। তো আর্লি ডায়াগনোসিস, ট্রিটমেন্ট টু দ্য কজ ইজ দ্য মেইন এইম শুড বি দেয়ার। আচ্ছা ডাক্তারবাবু, বাচ্চাদেরও কি কিডনিতে পাথর জমে? একদমই। বাচ্চাদের পাথরের কারণটা কি জানতে হবে। এটা হচ্ছে স্ট্যাসিস, মেইনলি হচ্ছে স্ট্যাসিস। এটার মানে স্ট্যাসিস মানে? স্ট্যাসিস মানে হচ্ছে পেচ্ছাপটা হচ্ছে কিডনি থেকে ঠিকমতো নামছে না। আচ্ছা। ঠিক আছে, ইউরিন তো কখনোই স্টেরাইল নয়, ইউরিনে সবসময় হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়া থাকেই, সেটা একটা কারণ। কারো মেটাবলিক ডিজিজ আছে, ক্যালসিয়াম মেটাবলিজমের সমস্যা আছে, ক্যালসিয়াম বা ফসফরাসে, তাদের ক্ষেত্রে স্টোন হওয়ার চান্স থাকে। প্রোটিয়াস বলে একটা জীবাণু আছে, তার ইনফেকশান যদি থাকে তাহলেও এক ধরনের স্ট্রোভাইট বলে এক ধরনের স্টোন হয়। সেটা বড়দেরও হতে পারে, বাচ্চাদেরও হতে পারে। তো অভ্যাসটা এরকম রাখা উচিত, আমরা পেচ্ছাপ জমিয়ে রাখবো না। অনেক দেখা যায়, অনেক বাচ্চা স্কুলে যায়, তারা হচ্ছে প্রায় 6 ঘন্টা স্কুলে থাকছে, পেচ্ছাপ করতে ইউরিনে যাচ্ছে না, কিন্তু নিয়ম হচ্ছে ব্লাডারটা 2-3 ঘন্টা অন্তর খালি করা। আমি যে জলই রাখি, একটা পাত্রে যদি জলটা রাখি, কিছু না কিছু ময়লা থিতিয়ে পড়বেই, তাই তো? তো ব্লাডারে যদি আমি ক্যাপাসিটি, যে একটা ফর্মুলা আছে, সেই ক্যাপাসিটির পেচ্ছাপ জমলো, কিন্তু সেটার থেকে আরও বেশি জমলো, জমে কি হয়, প্রথম থেকে সিস্টাইটিস হয়, মানে ব্লাডারে ইনফেকশান করতে পারে। মানে যারা রেগুলার ব্লাডার মানে খালি করার অভ্যাসটা নেই যে বাচ্চাদের, মা বাবাদেরও একটু সচেতন হতে হবে, যে যাতে বাচ্চাকে বলা যে 2-3 ঘন্টা অন্তর অন্তর যেন বাথরুমে যায় এবং পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় ইউরিনটা করে। তো সেইটাও একটা কারণ, স্ট্যাসিস, বা আমি বললাম যেটা ইউরিনটা জমিয়ে রাখা একটা ব্যাড হ্যাবিট। মেটাবলিক যদি ডিজিজ আছে কিনা সেটাকে চেক করে দেখতে হবে, কোনো ইউরিনে ইনফেকশান আছে কিনা সেটা দেখতে হবে। এইগুলো যদি রুল আউট করা যায় তাহলে আমরা এই স্টোন থেকে বাঁচতেও পারি, মানে তার চিকিৎসাও করতে পারি আর প্রিভেনশনও করতে পারি। এই যে শিশুদের কিডনির সমস্যা আপনি বললেন, সেটা কি মায়ের গর্ভে থাকাকালীনও হতে পারে? একদম। আপনি অ্যাকচুয়ালি জানতে চাইছেন যে অ্যান্টিনেটালি হচ্ছে গিয়ে আমরা যদি কী করে ডায়াগনোসিস করি, বা কি ডায়াগনোসিস করা যায়, বা তার প্রগনোসিস বা ফিউচারটা কী। তো এখন, আগেও আমি হয়তো বলেছি অনেক জায়গায়, বা অ্যানোমালি স্ক্যান, যেটা হচ্ছে 18 থেকে 24 সপ্তাহের মধ্যে, মেইনলি 20 উইক্সের সময় করা হয়। তো তাতে যেমন হার্ট, লাং, কিডনি, এছাড়া ইউরেথ্রা ভালভ, এইগুলো সবই হচ্ছে গিয়ে আজকালকার দিনে দেখা যায়। তো সেগুলো যদি দেখা যায়, সচেতন হওয়া যায় আগে থেকেই, অ্যাংজাইটি না, সচেতন হওয়া যায়। আগে যেমন এগুলো করা হতো না, জানা যেত না, তো
হট করে যখন হচ্ছে আফটার ডেলিভারি দেখা হতো যে এই সমস্যা হচ্ছে, অনেক সময় দেরি হয়ে যেত। তো সেটা যখন মা বাবা আগের থেকে জানে যে আমার বাচ্চাটার একটা পোস্টেরিয়ার ইউরেথ্রাল ভালভ আছে, তার জন্য হচ্ছে গিয়ে জল কমে যেতে পারে, এরপরে সমস্যা হতে পারে, তখন কিছু কিছু জায়গায় হচ্ছে গিয়ে ডিউরিং প্রেগনেন্সিও এর ট্রিটমেন্ট করা হয়, কিছু কিছু বেশিরভাগ ক্ষেত্রে আফটার ডেলিভারি এর ট্রিটমেন্টটা করা হয়। আর একটা সমস্যা অ্যান্টিনেটালি আমাদের পেডিয়াট্রিক ইউরোলজির, যেটা পেলভিক মানে কিডনির যে পেলভিস থাকে তার ফুলনেস অনেক সময় বলে, মানে তার পেলভিসটা একটু মোটা, তো সেইটা নিয়ে আসে। অনেক গাইনোকোলজিস্ট আমাদের কাছে রেফার করে যে অ্যানোমালি স্ক্যানে এর পেলভিক ফুলনেস এসছে, তো আমরা কি করব? তো সব গাইনোকোলজিস্টদেরও আমি বলবো এবং তাদের পেশেন্টদেরও বলবো যে এটা নিয়ে অযথা আতঙ্কিত হবেন না। তো বেশিরভাগ 90% অফ পেলভিক ফুলনেস যদি মডারেট বা মাইল্ড থাকে, প্রায় 90% স্পন্টেনিয়াসলি আইদার বিফোর বার্থ অর আফটার বার্থ রিজলভ হয়ে যায়। সিভিয়ার কেসে এবং কিছু মডারেট কেসে ম্যানেজমেন্ট দরকার হয়। তো আতঙ্কিত হবেন না। আপনার যেখানে ডেলিভারি হবে সেখানে কোনো পেডিয়াট্রিক সার্জনের সাথে পরামর্শ নেবেন, যাতে হচ্ছে গিয়ে আপনি সঠিক সময়ে সঠিক ডায়াগনোসিস এবং তার চিকিৎসাটা পান। একটু আপনি তো এত বাচ্চার সার্জারি করেছেন, সবচেয়ে ছোট কত বয়সের বাচ্চার সার্জারি করেছেন? আমাদের বয়সটা তো বাচ্চার ডেলিভারি হওয়ার পরই হচ্ছে গিয়ে আমাদের অপারেশন করতে হতে পারে কিছু কিছু ক্ষেত্রে। একদম সদ্যজাত বাচ্চা? একদম সদ্যজাত বাচ্চার অনেক সময় দেখা যায় যে তার নাভির কাছ থেকে পুরো ইন্টেস্টাইন বেরিয়ে আসছে। তো ইন্টেস্টাইন বেরিয়ে আসতে জলশূন্যতা দেখা দিতে পারে। তো সেই সব ক্ষেত্রে হচ্ছে কি ইমিডিয়েটলি সার্জারি করতে হয়। কিছু কিছু মানে ইমিডিয়েটলি বলতে হয়তো 6 ঘন্টা বা 8 ঘন্টা বা 24 ঘন্টা আমরা ওয়েট করি, তাকে রিসাসিটেট করি। প্রথমেই তো বাচ্চাকে রিসাসিটেট, কারণ যে কোনো অপারেশন করার সাথে তার সাথে যেটা দরকার অ্যানেস্থেসিয়া। তো বাচ্চাকে আমাদের দেখতে হয় যে তার অ্যানোমালি স্ক্যান যদি থাকেও, তাহলেও তাও কার্ডিয়া ফাংশন, তার ব্লাডের কী কন্ডিশন, সেগুলো দেখে অ্যানেস্থেসিয়ার জন্য ফিট করে রিসাসিটেট করে তাকে আমরা হচ্ছে একদিনের পরেও হচ্ছে কিছু কিছু রোগ আছে যেগুলো হচ্ছে 24 ঘন্টা বা 36 ঘন্টার মধ্যে করতে হয়। যেমন অ্যানোরেক্টাল ম্যালফরমেশন একটা, মানে অ্যানোরেক্টাল ম্যালফরমেশন মানে ওয়ান অফ দ্য ভেরি কমন কনজেনিটাল মানে প্রবলেম বাচ্চাদের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে অ্যানাসটা থাকে না, অ্যানাস না নিয়ে হচ্ছে গিয়ে জন্মগ্রহণ করে। কারো কারো ক্ষেত্রে যে মেয়ে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে অ্যানাসের জায়গায় অ্যানাস থাকে না, তার জরায়ুর নিচে ফুটো থেকে মেকোনিয়াম বা ওই সময়ের যে পায়খানাটা সেটা আসে। এদের ক্ষেত্রে আমরা 24 ঘন্টা বা 36 ঘন্টা অবধি দেখি, তারপর একটি পরীক্ষা করি, রিসাসিটেট করার পর, পরীক্ষা করার পর হচ্ছে গিয়ে আমরা প্রাইমারিলি অনেক সময় করা যায় না, তো আমরা টেম্পোরারিলি পায়খানাটাকে ডাইভারশন করি। ডাইভারশন মানে পায়খানাটা পেটের পাশ থেকে করার রাস্তা করি, পরে বাচ্চা একটু বড় হলে আমরা নিচে পায়খানার রাস্তাটা করার চেষ্টা করি। তো ডাক্তারবাবু, এই যে যেটা বললেন না যে সদ্যজাত বাচ্চার অপারেশন, সেটা তো আপনি টেবিলেই দেখলেন এবং মা বাবাকেও ইনফর্ম করলেন যে হ্যাঁ আপনার বাচ্চার এরকম একটা অসুবিধা আছে যেটা এক্ষুনি ইমিডিয়েটলি একটা সার্জিক্যাল ইন্টারভেনশনের দরকার। এরকম কি হয় যে ধরুন এমন কোনো জিনিস যেটা তখনই তৎক্ষণাৎ বোঝা গেল না, তারপরে বাচ্চা বাড়ি চলে গেল, তারপরে বাবা মা বলল যে না আমার বাচ্চার এরকম প্রবলেম হচ্ছে, যেটা দেখে আপনি বললেন যে না এখন সার্জারি করার দরকার আছে? না, একদমই হয়। বিশেষ করে আমাদের কনজেনিটাল ডায়াফ্রাগমেটিক হার্নিয়া বলে একটি কথা আছে, এছাড়া অনেকই আছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। হার্নিয়া যেটা বেসিক্যালি হয়, একদিকে ডায়াফ্রামটা তৈরি হয় না বা সেদিকে ডায়াফ্রামটা খুব ল্যাক্স থাকে, ইভেন্টেশন বলি আমরা। তো পেটের যে আমাদের ইন্টেস্টাইন থাকে, লিভার থাকে, স্টমাক থাকে, স্প্লিন থাকে, সেগুলো একদিকে চেস্টে উঠে যায় এবং লাংটাকে ছোট করে দেয়, কম্প্রেশন করে। হয়তো খুব অন্যদিকে লাংটা যদি ভালো থাকে, প্রথম দিকে হয়তো সেরকম শ্বাসকষ্ট হয়ও না। তো যদি ডায়াগনোসিস না হয় তখনই, মানে এমন সেট আপে হলো, তখন হয়তো ওই বাচ্চার হচ্ছে সেইভাবে হচ্ছে ওই কনজেনিটাল ডায়াফ্রাগমেটিক হার্নিয়াটা ডায়াগনোসিস হয়নি, তো সে সুস্থভাবেই বাড়ি চলে গেল। কিন্তু তারপরেই আবার হচ্ছে শ্বাসকষ্ট নিয়ে উইদিন 48 ঘন্টা বা 36 ঘন্টা পরে আসতে পারে, বা 1 মাস পরেও আসতে পারে শ্বাসকষ্ট নিয়ে। এবং
তারপর সেই অনুযায়ী ম্যানেজ করতে হয়। তো তখন আপনি মানে মা বাবাকে কনভিন্স করানোটা তো একটা বিশাল বড় ব্যাপার, যে একটা ছোট্ট বাচ্চা, তার এই অসুখটা হয়েছে, তার এই অসুখটায় একটা সার্জারি করলে তার বাচ্চা ঠিক হয়ে যাবে, কিন্তু সে ধরুন বললো না না ডাক্তারবাবু কি বলছেন, এত ছোট বাচ্চার কখনো কেউ সার্জারি করে? আমার তো আশেপাশে সবাই বলছে যে না না এই ছোট বাচ্চার সার্জারি করবো না। শুনুন, এইটা একটা বড় কনসার্ন, মানে কোনো সার্জারি অ্যানেস্থেসিয়া, আমি আগেও বলেছি অ্যানেস্থেসিয়া ইজ মোর ইম্পর্টেন্ট দেন সার্জারি। সার্জারি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, কিন্তু অ্যানেস্থেসিয়া ছাড়া সার্জারি হয় না। এটা তো এই যে কোনো বড় অপারেশন করতে গেলে অজ্ঞান করতে হয়, তো মা বাবার সেই কনসার্নই থাকে এবং অনেকে এই উপদেশও দেয় এত ছোট বাচ্চার অজ্ঞান করলে তার হয়তো পরে জ্ঞানটা ঠিকমতো নাও আসতে পারে, বাচ্চা আইসিইউতে যেতে পারে, ভেন্টিলেশন, সেটা অনেক সময় যায়ও। তো সঠিক অ্যানেস্থেটিস্ট, সঠিক সেট আপ, সেইগুলোর ব্যবস্থা করে উপযুক্ত ডায়াগনোসিস করে সঠিক পেডিয়াট্রিক সার্জন যারা এদের এই অপারেশনের অভিজ্ঞ, তাদেরকে দিয়ে অপারেশন করালে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। অন্তত যেগুলোকে অপারেশন করলে, সঠিকভাবে অপারেশন করলে সুস্থ করা যাবে, সেটা সম্ভব হবে। একদম নিশ্চিন্তে থাকতে পারেন। অনেক বাচ্চাদের একটা সমস্যা থাকে যে পেচ্ছাপে ফ্লো হয় না, মানে ফোঁটা ফোঁটা করে পড়তে থাকে এবং নর্মাল যে ফ্লোটা হওয়া উচিত সেটা হয় না। তো এই রোগটাকে কি বলে আর আপনারা এটার চিকিৎসা কিভাবে করেন? এটা মানে খুবই হচ্ছে গিয়ে প্রাসঙ্গিক প্রশ্ন, আমি একদম প্রথমেই বলে নিচ্ছি, কারণ এটা সম্বন্ধে অনেকেই জানে না, ভ্রান্ত ধারণা আছে এখন এই ছোট বাচ্চা, এটা এরকম অনেক সময় হয়। তো আমি দুটো জিনিস হাইলাইট করতে চাই এখানে। এক, যেটা হচ্ছে গিয়ে মূল পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ, মানে ব্লাডারের নিচের দিকে যে ইউরেথ্রা শুরু হচ্ছে সেই দিকটা পোস্টেরিয়র ইউরেথ্রা বলি। তো সেইখানে ভালভ থাকে। ভালভ মানে কি, আমাদের দরজার মতো, একদিকে ঢুকবে আরেক দিকে বন্ধ হবে, মানে ওয়ান ওয়ে প্যাসেজের মতো, মানে ইউরিনটা নিচে নামবে কিন্তু ইউরিন নিচ থেকে উপরে উঠবে না ইউরেথ্রায়, ঠিক আছে? তো সেইটা যখন হচ্ছে গিয়ে কোনো কারণে আটকে যায়, তখন হচ্ছে গিয়ে পুরো ইউরিনটা ঠিকমতো স্ট্রিম, যেমন আমাদের নর্মালি দূরে গিয়ে, ছেলেদের ক্ষেত্রে নর্মালি দূরে গিয়ে পড়ার কথা, সেটা পড়ছে না, ফোট ফোট করে পড়ছে, পেটের তলপেটটা ফুলে থাকছে, ব্লাডারটা খালি হচ্ছে না ঠিকমতো। এইটার কারণ খুঁজতে গেলে আমাদের দুটো জিনিস হচ্ছে গিয়ে মাথায় রাখতে হবে, এটা পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ অথবা নিউরোজেনিক ব্লাডার, মানে ব্লাডার কন্ট্রোল, মানে ব্লাডারটার যখন আমাদের ইউরিনটা জমা হয় একটা সেন্সেশন হয়, তখন ডেট্রুজার বলে, মানে ব্লাডার কন্ট্রাক্ট করে এবং ইউরিনটা হচ্ছে বাইরে বেরিয়ে যায় নর্মালি। কিন্তু নিউরোজেনিক ব্লাডারে কি হয়, ইউরিন জমে কিন্তু সে বুঝতে পারে না যে কতটা ইউরিন জমেছে বা এখন খালি করা দরকার। তো তাদের ক্ষেত্রে ফোঁটা ফোঁটা করে এরকম ড্রিবলিং হতে পারে এবং তাদের ক্ষেত্রেও পেচ্ছাপ ফুলে থাকতে পারে, এবং আরও খারাপ হলে পেচ্ছাপ উপর দিকে উঠে কিডনি খারাপ করে দিতে পারে, যেটা আমরা একটু আগেও বলেছি ভেসিকো ইউরেটেরিক রিফ্লাক্স হয়ে ইউরেটারের মারফত গিয়ে কিডনিটাকেও ফুলিয়ে দেয়, ইউরেটারও ফুলিয়ে দেয়। আমরা তাহলে একটু এই যখন এই পেচ্ছাপ বেরোনো সংক্রান্ত যখন প্রশ্ন এলো, তখন আমরা হাইপোস্পেডিয়াস সম্বন্ধে আপনার কাছ থেকে একটু জানতে চাই। সবার আগে এটা এত কঠিন শব্দ ছুঁড়ে মারলেন না, বম। এটাকে সহজে বলেন, কি হাইপো কি বলেন? হাইপোস্পেডিয়াস কি জিনিসটা, হলে কি করবে? সত্যি কঠিন, নামটা কঠিন, কিন্তু হচ্ছে এটা যদি ভেঙে বলা হয় ল্যাটিন শব্দ থেকে, হাইপো মানে কি নিচে, স্পেডিয়াস মানে হচ্ছে রেন্ট, মানে ফুটো, মানে আমাদের টিপ অফ দ্য পেনিস, মানে পেনিসের মাথা থেকে ইউরিনটা বেরোয়। এই হাইপোস্পেডিয়াস যাদের হয়, যে সকল বাচ্চা দুর্ভাগ্য কারণেই যেসব বাচ্চাদের হয়, তাদের হচ্ছে গিয়ে পেনিসের নিচ থেকে ফোঁটা ফোঁটা করে বা ইউরিনটা পাস করে। তো নর্মাল পজিশনের প্রক্সিমাল, মানে আরও আগের থেকে, পেনিসের মাথার একটু আগে বা পেনিসের মাঝখান থেকে বা পেনিস এবং স্ক্রোটামের জাংশন থেকে, এমনকি পেরিনিয়াম যেটা বললাম অ্যানাস এবং স্ক্রোটামের জাংশন, এইখান থেকে পর্যন্ত পেচ্ছাপ আসতে পারে। এই সবগুলোই হচ্ছে গিয়ে হাইপোস্পেডিয়াসের বিভিন্ন ভ্যারিয়েন্ট। তো এটা হলে আপনারা কিভাবে ট্রিটমেন্ট করে থাকেন? তো হাইপোস্পেডিয়াস হচ্ছে গিয়ে কোনো ক্ষেত্রে স্টেজেড ট্রিটমেন্ট, কোনো ক্ষেত্রে সিঙ্গেল এক স্টেজেও করা যায়। আচ্ছা। তো হাইপোস্পেডিয়াসের একটা নির্দিষ্ট বয়সও আছে, মানে একদম জন্মালো 2 মাসের মধ্যেই বাচ্চা, অনেকে আমাদের কাছে আসে যে বাচ্চাটার পেচ্ছাপ নিচ থেকে হচ্ছে, ডাক্তার দেখুন তো। তো আমরা অ্যাসিওর করি এখনই করব না, কারণ হচ্ছে কি ফ্যালাস, মানে পেনিসের যে সাইজ, সেইটাই এই অপারেশনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। এটা মোটামুটি যখন হচ্ছে গিয়ে 4 সেন্টিমিটার বা তার থেকে একটু বেশি হয়, মোটামুটি 1 বছর থেকে 1.5 বছর, এই সময়টা আমাদের আইডিয়াল সময়। যদি পেনিস সাইজ ঠিক থাকে আমরা অপারেশন করে পেচ্ছাপের, প্রথমে অ্যাকচুয়ালি হাইপোস্পেডিয়াসের দুটো জিনিস মেইনলি থাকে, একটা তো হচ্ছে পেচ্ছাপের মুখটা
টিপে না থেকে নিচে থাকে। 2 হচ্ছে পেনিসটা বেঁকা থাকে, নিচের দিকে সাধারণত বেঁকা থাকে, আমরা ডাক্তারি পরিভাষায় কর্ডি বলি। তো আমাদের কর্ডিটাকেও হচ্ছে সোজা করতে হয় এবং পেচ্ছাপের যে মুখটা হচ্ছে গিয়ে নিচের দিকে আছে সেটাকে সামনে নিয়ে আসার চেষ্টা করা হয়। অনেক সময় একবারে হয় না, বা একবারে করলেও দেখা যায় যে আগের সেলাই কেটে গেছে বা রাখতে পারা যায়নি, সেখান থেকে একটা ফিস্টুলা হয়েছে। সেটা নোন কমপ্লিকেশন, এরকম নয় যে হচ্ছে গিয়ে ওই ডাক্তার যে ডাক্তারবাবুই করেছে তার কোনো ফল্ট নেই। এটা অ্যাজ পার টেক্সট বুক 10 to 15% কেসে হতেই পারে। শুধু রোগ ভোগ নিয়ে জিজ্ঞেস করলে হবে? একটা ডাক্তার পেয়েছি বলে ডাক্তার কি এই রোগ কি হবে, এই ট্রিটমেন্ট কি হবে, মানে মানে গায়ের উপরে পড়ে একদম মানে- বাচ্চাদের মতো প্রশ্ন হ্যাঁ, করছি। বাচ্চাদের মতো প্রশ্ন করলে খাওয়া দাওয়া ব্যাপারে কিছু হবে না? হ্যাঁ, তো কি বলছি, এত মিষ্টি নিয়ে এসছেন আজকে আমাদের জন্য। ডাক্তারবাবু আমাদের জন্য আজকে প্রচুর মিষ্টি নিয়ে এসছে, আমাকে একটাও খেতে দেবে না বলেছে। না না, খাবো আমরা খাবো আজকে। তারপর 200টা পুশ আপ, 5 কিলোমিটার হাঁটা, 3 কিলোমিটার সাঁতার, আর 25টা স্কোয়াড। একদম, আমি শুধু মিষ্টির প্যাকেটটা খুলে দেবো। এবং ডাক্তারবাবুর রান্নাঘরকেও কালারফুল করে দেওয়ার দায়িত্ব আমাদের। তাই ডাক্তারবাবুর জন্য রয়েছে আমাদের গিফট পার্টনার শালিমারের পক্ষ থেকে সমস্ত রান্না বান্নার সামগ্রী। প্রচুর স্পাইস দিচ্ছি ডাক্তারবাবুর জীবনে আমরা, এবং তার সাথে থাকছে দ্য আইকনিক মেরা পেয়ার শালিমার নারকোল তেল। থ্যাংক ইউ সো মাচ শালিমার অ্যান্ড স্পাইসি ইনজেকশন পডকাস্ট। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। তো এখানে আরেকটা জিনিস জিজ্ঞেস করছি, সেটা হলো ইউরিন বেরিয়ে যাচ্ছে নর্মাল, আর একটা হচ্ছে ইউরিন বেরোচ্ছে না, ওপরের দিকে উঠে যাচ্ছে, এটা কি ডিজিজ? ইউরিন নর্মাল বেরোয়, এটা তো স্বাভাবিক, মানে ভলেন্টারি কন্ট্রোল থাকে, এবং ইউরিন যখন আসে তখন একটা ভলেন্টারি কন্ট্রোলেরও টাইম আছে, যে মোটামুটি 3 থেকে 4 বছরে মোটামুটি এসে যায় ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে 5 থেকে 6 বছর লাগতে পারে। তো এটা নর্মাল, ঠিক আছে। অনেক সময় এর আগে হচ্ছে ফোটা করে মারা চিন্তা করে, সেটা নিয়ে অনেক সময় ডাক্তারের সাথে দেখা করে, যদি কোনো হচ্ছে গিয়ে একটোপিক ইউরেটার বা অন্য কোনো কনজেনিটাল সমস্যা না থাকে, এটা নিয়ে অত চিন্তা করার দরকার নেই। ইনকন্টিনেন্সও ভাবার কথা দরকার নেই। আর আপনি যেটা বললেন, যদি পেচ্ছাপটা নিচ থেকে হলো না, পেচ্ছাপটা হচ্ছে কিন্তু বেশিরভাগ উঠে যাচ্ছে, মানে ভাল্ব যেটা থাকে ইউরেটার এবং ব্লাডারের মধ্যে, ভেসিকো ইউরেটারিক ভাল্ব বলি, সব জায়গায় ভাল্ব থাকে একটা, যেটা একদিকে মানে প্রবাহটা করে, মানে ইউরিন কিডনি থেকে নেমে ব্লাডার হয়ে ইউরেথ্রা হয়ে পেনিস বা হচ্ছে গিয়ে ইউরেথ্রা থেকে বেরিয়ে আসবে, এটা নর্মাল। এবার এই ভেসিকো ইউরেটারিক ভাল্বের যদি সমস্যা থাকে বা ডিস্টালি কোনো অবস্ট্রাকশন থাকে, যেমন পোস্টে ইউরেথ্রাল ভাল্ব, কোনো ইউরেথ্রাল স্ট্রিকচার আটকানো ইউরেথ্রাটা, সেই কারণে যদি হচ্ছে গিয়ে অবস্ট্রাকটিভ কজ হয়, তখনও হচ্ছে গিয়ে পেচ্ছাপটা নিচে নামতে পারছে না দেখে ব্লাডারে চাপ দিচ্ছে, তখন ওই ভালভেও চাপ পড়ছে এবং ভালভ থেকে পেচ্ছাপটা উপর দিকে উঠে যাচ্ছে। এটাকে বলছে ভেসিকো ইউরেটেরিক রিফ্লাক্স, ঠিক আছে। আপনারা শুনেছেন গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স, যেমন স্টমাক থেকে অ্যাসিড উপরে গিয়ে ইসোফেগাসে চলে যায়, ভালভটা নষ্ট হয়, তেমনিও ইউরিনও ব্লাডার থেকে ইউরেথ্রা ইভেন কিডনির অবধি চলে যায়, ঠিক আছে। এটাই ভেসিকো ইউরেটারিক রিফ্লাক্স। আবার নন অবস্ট্রাকটিভও হতে পারে, যেমন নিউরোজেনিক ব্লাডার হতে পারে। এরকম অনেক আছে যে অবস্ট্রাকশন, প্রুন বেলি একটা সিনড্রোম, সেখানেও হচ্ছে গিয়ে অবস্ট্রাকশন ছাড়াও হচ্ছে গিয়ে রিফ্লাক্স হতে পারে। তো এটা আপনারা কি সার্জিক্যালি এটাকে কারেক্ট করতে পারেন? অবশ্যই নিরাময় সম্ভব। যদি অবস্ট্রাকশন থাকে তাহলে আমাদের সেই অবস্ট্রাকশনটাকে রিলিভ করতে হবে। মানে ধরুন পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ থাকে, তাতে আমরা কোনো কাটাকাটি না, সিস্টোস্কোপির মাধ্যমেই ভালভটাকে কেটে দেওয়া হয় বা আমরা কটারি করে দিই। তো ওই অবস্ট্রাকশনটা চলে গেলে রিফ্লাক্সটাও অনেকটা কমে যায়। আর যদি নন অবস্ট্রাকটিভ হয় তাহলে প্রাইমারিলি আমরা হচ্ছে, যেহেতু রিফ্লেক্স হলে হচ্ছে গিয়ে আমরা দেখি যে কিডনিতেও কোনো ইনফেকশন হচ্ছে কিনা। ডিএমএসএ বলে একটা রেনাল স্ক্যান আছে, সেটাতে দেখা যায় যে কিডনিতে কোনো স্কার মানে পাইলোনেফ্রাইটিস হচ্ছে কিনা। সেই ক্ষেত্রে যদি যতদিন না হচ্ছে, আমরা কিছুদিন প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক প্রদান করি, প্রথমেই কোনো হচ্ছে অপারেশনের দিকে যাই না। যদি দেখা যায় এই রিফ্লাক্সটা গ্রেড আছে, 1, 2, 3, 4 করে গ্রেড আছে, যদি বেশি গ্রেডের হচ্ছে গিয়ে রিফ্লাক্স হয় বা স্কার দেখা দেয়, তখন সেক্ষেত্রে আমরা ইউরেটারটাকে রিমপ্ল্যান্ট করতে হয়। ইউরেটারিক রিমপ্ল্যান্টেশন, মানে সেটাও অপারেশনের মাধ্যমেই চিকিৎসা সম্ভব। এবং পিইউভির ক্ষেত্রে আলাদা একটা আমি কথা বলবো, সেটা পুরোপুরি আলাদা এন্টিটি। প্রত্যেক পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ হচ্ছে গিয়ে 100% কিউরেবল না। 10 to 15% যেসব বাচ্চা, দুর্ভাগ্যক্রমে যেসব বাচ্চাদের পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ হয়, আলটিমেটলি এন্ড স্টেজ রেনাল ডিজিজে যায়, মানে কিডনি
পুরোপুরি খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। ইন ফিউচার 2 বছর 5 বছর বা 10 বছর পর দেখা যায় তাদের কিডনি আর ফাংশন করছে না, এমনকি তাদের কিডনি নেফ্রেক্টমি অটোনেফ্রেক্টমি হয়ে যায়, অথবা হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হয় বা তার আগে ডায়ালিসিসও করতে হয়। এটা একটা পোস্টেরিওরেথাল ভালভের খারাপ ড্রব্যাক। কিছু বাচ্চাদের ক্ষেত্রে দেখেছি তারা কিছুটা বড় হয়েছে, মানে ধরে নিন তাদের বয়স 8, 9, 10, 11 এরকম বয়স, কিন্তু তারা এখনো বিছানায় টয়লেট করে দেয় ঘুমের ঘরে। এই সমস্যাটাকে আপনারা কিভাবে অ্যাড্রেস করেন? যেটা আমি আগেও বললাম যে ইউরিনারি কন্টিনেন্সের ব্যাপারটা হচ্ছে বয়স ভিত্তিক, মানে 1-2 বছরে নর্মালি থাকে না, সেরকম 3-4 বছরে ডে টাইমে হচ্ছে গিয়ে কন্টিনেন্টটা চলে আসে, রাতের দিকে আসতে 5-6 বছর লাগতে পারে, মানে নকচার্নাল যে ইনকন্টিনেন্ট। তো এর পরে যদি হচ্ছে যাদের 10 বছর বলছেন বা 9 বছর বা 12 বছর বলছেন, এর পরেও যদি ইনকন্টিনেন্ট থাকে, তাহলে দেখতে হবে যে কোনো অ্যানাটমিক্যাল কজ আছে কিনা, মানে হচ্ছে অপারেটিভ কোনো সার্জিক্যাল কজ আছে কিনা। যেমন একটোপিক ইউরেটার, মানে ইউরেটারটাই জন্ম থেকে ফোটা ফোটা করে পড়ছে। ইউরেটার নর্মালি হচ্ছে ব্লাডারে থাকার কথা, কিন্তু সেটা একটোপিকভাবে ইউরেথ্রায় ইনসার্ট করছে। ডুপ্লেক্স ইউরিনারি সিস্টেম থাকে, তাদের ক্ষেত্রে অনেক সময় নিচের ইউরেথ্রা, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে ইউরেথ্রা যেহেতু ছোট, তো এক্সটার্নাল স্ফিংক্টারের নিচে থাকে। তো সেক্ষেত্রেও হচ্ছে গিয়ে এরকম ইনকন্টিনেন্স হতে পারে। তো এইগুলো যদি রুল আউট করা যায়, মানে কোনো অ্যানাটমিক্যাল কজ নেই, কোনো সার্জিক্যাল অবস্ট্রাকশন নেই যার জন্য এরকম ইউরিনারি ইনকন্টিনেন্স হচ্ছে, তখন সেকেন্ড লাইনে দেখতে হয় কোনো নিউরোলজিক্যাল এফেক্ট আছে কিনা, মানে তার সাথে কোনো স্পাইনাল ডিফর্মিটি বা আমরা যেটা বলি কোনো মানে সাক্রালাজেনেসিস, এইরকম মেনিনগোমাইলোসিস, এই টাইপের কোনো কারণে নিউরোজেনিক ব্লাডার আছে কিনা, তার হচ্ছে গিয়ে সেরিব্রাল পালসি বা এইরকম কোনো রোগ আছে কিনা, ইন জেনারেল নার্ভের সমস্যা আছে কিনা, সেগুলোর ক্ষেত্রে আমাদের পেডিয়াট্রিক যারা মেডিসিনের ডাক্তারবাবুরা তারা মেডিসিন দেন। কিছু কিছু ক্ষেত্রে অ্যালার্ম করা হয়, যে যখনই বাচ্চা এরকম ডায়পার পাওয়া যায়, বাচ্চা ইউরিন করলেই অ্যালার্মটা বেজে ওঠে, তো বাচ্চা কনসার্ন হয়ে যায়, ইউরিনটা বন্ধ করে দেয়, তাতেও অনেকে ফিরে আসে। কিছু কিছু মেডিসিন আছে, তাতেও হচ্ছে গিয়ে কন্টিনেন্ট ফিরিয়ে আনা যায়। তো এছাড়া আরেকটা বলতে হলাম যে এই ইনকন্টিনেন্টটা অনেক সময় দেখা যায় যে কনস্টিপেশন যাদের আছে তাদের ক্ষেত্রেও হয়। তো রেগুলার বাওয়েল হ্যাবিটটা ঠিক মতো হচ্ছে কিনা সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা 5 বছরের বাচ্চাই হোক আর 12 বছরের বাচ্চাই হোক। কনস্টিপেশন কারণ কি, কনস্টিপেশনে রেকটাম ফুল থাকবে। রেকটাম হচ্ছে গিয়ে আমাদের ব্লাডার, মানে ছেলেদের ক্ষেত্রে ব্লাডারের পিছনে থাকে, মেয়েদের ক্ষেত্রে ইউটেরাস বা ভেজাইনার পেছনে থাকে, কিন্তু সেটাই যদি পায়খানার লোড থাকে তাহলে ইউরিন বেরোতেও অনেক সময় অসুবিধা হয়, অথবা হচ্ছে গিয়ে ইনকমপ্লিট ইভাকুয়েশন হয়। তো রেগুলার বাওয়েল হ্যাবিট এটা খুব ইম্পর্টেন্ট, যেন কনস্টিপেশন বা রেকটামে রেগুলার ফাঁকা থাকে, সেটা খেয়াল রাখতে হবে। ডাক্তারবাবু, এই বাচ্চাদের ডাইপার, এই যে ডাইপার পরিয়ে রাখা, অনেকক্ষণ ধরে ডাইপার পরিয়ে রেখেছি, সেটাও তো পেচ্ছাপ ধরে রেখে দিয়েছি বাইরে, দেহের বাইরে, সেটা কি ঠিক? একদমই না, আমি কখনোই ডাইপারের পক্ষে বলি না। এটা মা বাবাদের নিজেদের কারণেই অনেক সময় করে, রাত্রিবেলা যাতে সবাই শুতে পারে, ঘুমাতে পারে। কিন্তু ডাইপার একটা ময়েস্ট জিনিস, ইউরিন বা স্টুল পাস করে থাকবে। আমি যদি হচ্ছে নর্মাল, আমি আমাকে নিয়ে ভাবতে হবে, আমি নিজে পেচ্ছাপ পায়খানা করে শুয়ে আছি, তো আমি কেমন ফিল করব। শিশু না হয় বলতে পারে না, তাই সে তার কি কোনো মতামত থাকতে পারে না, তার ক্ষেত্রে এটা ঠিক নয়। দ্বিতীয়ত, পায়খানা বা মল বা মূত্র কোনোটাই স্টেরাইল নয়, এর মধ্যে জীবাণু ভর্তিই থাকে। তো এই যে আগে একবার কথা বলেছিলাম অ্যাসেন্ডিং ইনফেকশন, তো এই পায়খানা বা পেচ্ছাপ ডাইপারে পড়ে এক তো স্কিনের সমস্যা হয়, স্কিন এক্সকোরিয়েশন, লাল হয়ে বিভিন্ন র্যাশ, ফাঙ্গাল ইনফেকশন হয়। দুই হচ্ছে গিয়ে এই ইউরিন বা স্টুল থেকে বা পেরিনিয়াম থেকে ইউরেথ্রার মাধ্যমে অ্যাসেন্ডিং ইনফেকশন হয়ে কিডনিতেও ড্যামেজ করতে পারে। তো ডাইপার যদিও বা এমার্জেন্সি পড়াতে হয়, রেগুলার চেক করতে, মানে রেগুলার টাইমে চেক করা উচিত যে সেটা ভিজে আছে কিনা, এবং সঠিক সময় সেটা চেঞ্জ করে দেওয়া উচিত। সারা রাত একটা ডাইপার পরে আছে, পায়খানা পেচ্ছাপ করে আছে, সেটা কিন্তু চিরে বাচ্চার ক্ষতিই করছে। তো মা বাবাকে এই জন্য সচেতন হতে হবে, যতই তারা ফার্স্ট লাইফ লিড করুক, তবুও এই ব্যাপারটায় নজর রাখবে। ডাইপার হয়তো 1-2 ঘন্টার জন্য পড়ালো, কিন্তু সেটা যেন সঠিক সময় চেক করে খুলে নিয়মিতভাবে পাল্টানো হয়। মানে এমন ডাইপার পরিয়েছে যে বাচ্চার চেয়ে ওজন বেশি হয়ে গেছে, ডাইপার মেঝেতে টেকে গেছে, বাচ্চা ওটা নিয়েই হাঁটছে। আর একটা সমস্যা ডাক্তারবাবু, বিশেষ করে ছেলেদের, আমরা যখন ছোট ছিলাম সবাই কখনো না কখনো ফেস করেছি, ওই
চেন আটকাতে গিয়ে চুমকু আটকে যেত না? তো এই সমস্যাটাকে কি করে, এটা হয়তো আমরা ইয়ার্কি মেরে বলছি, বাট ইট ইজ ডেঞ্জারাস অ্যান্ড পেইনফুল। তো এই সমস্যা থেকে কি করে বাঁচা যায়? এরকম পেশেন্ট আসে আপনার কাছে? একদম, এটা আজকে না, আমরা যখন এমবিবিএস পড়েছি বা যখন এমএস সার্জারি করেছি তখনও বড়রাও এসছে এবং হচ্ছে ছোট বাচ্চারাও তো মা বাবার এর সাথে আসেই। তো এটা মানে প্রিভেন্ট কী করে করা যায় সেটা বলবো যে সাধারণত এটা বেশিরভাগ দেখা যায় যে জিন্সের প্যান্ট পরা, নিচে কোনো আন্ডারওয়্যার না পরা, সেইটাই হচ্ছে মেইন কারণ। চেন খোলার সময় যদি নিচে আন্ডারওয়্যার না থাকে তাহলে হচ্ছে এই আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক ক্ষেত্রে অপারেশন করতে হয়, সেলাই করতে হয়, যাই হোক মানে ইন্টারভেনশন করতে হয়। তো আমি সব বাবা মাকেই বলবো এটা একটা কমন কমপ্লেন বা কমন সমস্যা। আপনারা আপনাদের বাচ্চাকে প্যান্ট পরাবেন তো না সেটা বলা যাবে না, চেন থাকবে না সেটাও বলা যাবে না, কিন্তু নিচে একটা আন্ডারওয়্যার, ছোট শর্ট প্যান্ট হোক, ছোট জাঙ্গিয়া হোক, ফ্রেঞ্চি হোক, সেটা পরে আপনার ছেলের পুরুষাঙ্গকে ঢেকে তারপর প্যান্টটা পরালে এটা থেকে অনেকটাই হচ্ছে প্রতিহত করা যাবে। মানে পাখিটাকে খাঁচার মধ্যে রাখবেন, ঠিক আছে, মানে খোলা আকাশে ছাড়বেন না, তাহলে ওটা সেফ থাকবে। তো এক্ষুনি এলো যে অ্যানোম্যালি স্ক্যান, সেই সময় আপনি বললেন যে পেলভিক ফুলনেস, এর সাথে কি ওই যে কিডনি ফুলে যাওয়া, ওই হাইড্রোনেফ্রোসিস, এগুলো কি ডিটেক্টেড হয়? একদমই, এই অ্যানোমালি স্ক্যানের ইম্পর্টেন্স অনেক। হ্যাঁ, আগের থেকে মা বাবা সচেতন হওয়া, আমি আগেও বললাম একটা কথা। তো পেলভিক ফুলনেস মানে হচ্ছে কি কিডনির যে পেলভিস, মানে কিডনির থেকে বাইরের যে ইউরেটারের অংশ, ইউরেটার এবং কিডনির যে মাঝখানের অংশ, ওটাকে পেলভিস বলে। তো এটা সাধারণত সেকেন্ড ট্রাইমেস্টারে 4 মিলিমিটারের নিচে থাকে। তো এটা বিভিন্ন মাপ আছে, 4 থেকে 7 বা 7 থেকে 10 সেকেন্ড বা থার্ড ট্রাইমেস্টারে। এটা যদি হয় তখন আমরা বলি হচ্ছে গিয়ে ফুলনেস আছে। তো এর আগেও বলেছি 90% কেসে যদি 10-এর নিচে থাকে বা 7-এর নিচে থাকে তাদের ক্ষেত্রে নর্মালি এটা কমে যায়। আচ্ছা, ঠিক আছে, কিন্তু কারো কারো ক্ষেত্রে এটা অবস্ট্রাকশনের জন্য হয়, মানে ইউরেটেরও পেলভিক জাংশন অবস্ট্রাকশন, মানে ইউরেটার এবং পেলভিসের যে জাংশন, প্রায় 40% কেসে হাইড্রোনেফ্রোসিস। আমি এর মাধ্যমেই বলছি, হাইড্রোনেফ্রোসিস হচ্ছে এমন একটা, মানে ইংরাজি পরিভাষায় বলে অ্যাসেপ্টিক ডাইলেটেশন অফ দ্য পেলভিক ক্যালিসিয়াল সিস্টেম, মানে পেলভিস ক্যালিস এইগুলোতে যখন পেচ্ছাপ জমে কিডনিটাকে ফুলিয়ে দেয় তখন সেটা হচ্ছে গিয়ে হাইড্রোনেফ্রোসিস। তো সেইটা হচ্ছে গিয়ে নর্মালি প্রথম দিকে থাকে, বললাম 80-90% হচ্ছে গিয়ে রিজলভ হয়ে যায়, আর যেগুলোতে অবস্ট্রাকশন থাকে সেগুলো রিজলভ হয় না। 40% কেসে দেখা যায় যে ইউরেটেরো পেলভিক জাংশন যেটা, সেটাতে কোনো অবস্ট্রাকশন থাকে এবং তারপরেই থাকে হচ্ছে ভেসিকো ইউরেটেরিক জাংশন অবস্ট্রাকশন। এই দুটো কারণেই মেইনলি মানে হাইড্রোনেফ্রোসিসটা হয়। এছাড়াও নিচে আরও অবস্ট্রাকশন, পোস্টেরিয়র ভালভ, সেখান থেকে ভিউয়ার হয়েও হাইড্রোনেফ্রোসিস করতে পারে। তো সবার চিকিৎসা প্রয়োজন নেই। যে সকল বাচ্চার হচ্ছে অ্যানোমালি স্ক্যানে হচ্ছে পেলভিক ফুলনেস পাওয়া যাবে তাদেরকে আফটার ডেলিভারিও একটু ফলো আপে রাখতে হবে, যে দেখতে হবে এই পেলভিসটা কি বাড়ছে না কমে যাচ্ছে আফটার 7 days বা আফটার 1 month। বাচ্চাদেরও কি কিডনিতে টিউমার হয়? প্রত্যেক 5,000 বাচ্চায় প্রায় একটি করে বাচ্চার মোস্ট কমন টিউমার যেটা হয় উইন্স টিউমার কিডনিতে। তো আপনি এটা বুঝতেই পারছেন 5,000 বাচ্চায় একটা বাচ্চা মানে খুব একটা রেয়ার কিছু না আমাদের মতো দেশে। তো সেই টিউমারটার নাম হচ্ছে উইন্স টিউমার। সেটা হচ্ছে গিয়ে ঠিক সময়, সঠিক সময় ডায়াগনোসিস হলে তার কিওর, এখনকার যা ট্রিটমেন্ট আমাদের মোডালিটিস আছে বা যে কেমোথেরাপি যে প্রোটোকলস আছে তাতে হচ্ছে প্রায় 99% কিউরেবল, এইটুকু বলতে পারে আর্লি স্টেজে। ও সামনে একটা প্রশ্ন ছিল, বলছে যে ডুপ্লেক্স ফ্ল্যাট পাওয়া যাচ্ছে শুনেছি, ওই যে ডুপ্লেক্স কিডনি ব্যাপারটা কি? হ্যাঁ, ডুপ্লেক্স কিডনিটা কি? মানে ওটা, মানে আমি হালকা ছড়ে বলছি, ভগবান একটা জায়গায় দুটো দিয়ে দিয়েছে। আপনি চাইছিলেন একটা, মানে এটা দুটো দিয়েছে। এটা ডেভেলপমেন্টাল একটা গন্ডগোল। মানে আমাদের দুটোই থাকে? না, আমাদের দুটো দুদিকে থাকে, কিন্তু যদি ডুপ্লেক্স কোনো দিকে হয় বা দুদিকেই হয়, দুটোর জায়গায় 3টে বা 4টে হতে পারে। Okay. এটাও আবার হচ্ছে কি, অত পরিভাষা আমি যাব না যে কমপ্লিট ডুপ্লেক্স, ইনকমপ্লিট ডুপ্লেক্স। ডুপ্লেক্স জিনিসটা হচ্ছে বেসিক্যালি কিডনির দুটো অংশ, একটাই কিডনি লেগে আছে, দুটো অংশ, তাদের দুটো জায়গা থেকে দুটো ইউরেটার বেরোয় এবং তারা ব্লাডারের মধ্যেও দুটো জায়গায় হচ্ছে গিয়ে ড্রেন করে।
ঠিক আছে, এবং তার জন্য সমস্যাও হয় অনেক। কারো ক্ষেত্রে অবস্ট্রাকশন হয়, হাইড্রোনেফ্রোসিস হয়, কারো ক্ষেত্রে হচ্ছে ইউটিআই বারবার হয়, কারো ক্ষেত্রে ইনকন্টিনেন্ট হয়। তো এইগুলো এর ডায়াগনোসিস করতে গেলে বিভিন্ন ইনভেস্টিগেশন মোডালিটি আছে, তার মধ্যে ক্লিনিক্যালি দেখতে হবে তার সমস্যাটা কি, এবং তার সাথে ইনভেস্টিগেশন, এই দুটো করলে আমরা হচ্ছে ডুপ্লেক্স পয়েন্টই আছে কিনা দেখে নিই, এবং তার চিকিৎসা এখনকার দিকে খুব একটা বড় সমস্যা নয়। কোনো মা বাবা যদি দেখে যে তার বাচ্চার প্রস্রাব থেকে রক্ত পড়ছে, প্রথমে তো ভয় পেয়ে যাবে, তো বলবো প্যানিক করবেন না, মানে এটি কিসের লক্ষণ এবং তাদের কি করা উচিত? শোনো, একটা কথা বলে রাখি, যে অস্বাভাবিক রক্তক্ষরণ শরীরের যে কোনো জায়গার থেকেই সেটা চিন্তার। সে আপনি নাক থেকেই করুন, গাম থেকেই করুন, ইউরেথ্রা থেকেই করুন, ভ্যাজাইনা থেকে করুন, অ্যানাস থেকেই করুন, যেখান থেকে রক্ত আসার কথা নয় সেখান থেকে রক্তক্ষরণ বা রক্ত দেখলে সবাই চিন্তা করবে এবং করা উচিতও, কারণ তার সোর্সটা জানতে হবে। তো যেমন আপনি প্রশ্ন করলেন যে পেচ্ছাপের সাথে রক্ত, এই রক্তের সোর্স হতে পারে পুরো রাস্তার যে কোনো জায়গায়, মানে একদম উপর থেকে ধরলে কিডনির প্যারেনকাইমার কোনো ডিজিজ হলে হতে পারে, সেটা মেডিকেল কজ। এছাড়াও স্টোন থাকলে হতে পারে। এছাড়াও আমি আরও খারাপ দিকে বলছি, কোনো টিউমার থাকলেও হতে পারে, হিমাচুরিয়া, ম্যাক্রোস্কোপিক বা মাইক্রোস্কোপিক ব্লাড ইন ইউরিন হতে পারে। এতক্ষণ আমরা রোগের কথা বললাম, মানে ইউরোলজিক্যাল যে ডিজিজের কথা বললাম, এবার আমি আসছি আঘাতজনিত ট্রমা। তো বাচ্চা তো খেলাধুলা করে, বাচ্চা সাইকেল চালাচ্ছে, তো বাচ্চার হঠাৎ করে এরকম ব্যথা লেগে এরকম কোনো ট্রমায় কিডনি বা তার অন্যান্য ব্লাডার এফেক্টেড হতে পারে। একদমই, মানে আজকালকার যুগে ট্রমা খুবই কমন। আগে যেমন আগেও হতো, অতটা বাবা মা হয়তো গুরুত্ব অনেক সময় দিত না, তো অনেক সময় জানাও যেত না, ইনভেস্টিগেশনও এত এখন যেমন হাতের সামনেই সব আছে, তাই ইনভেস্টিগেশন ধরা পড়ছে তাড়াতাড়ি। তো কিডনি একটু সেফ অন্য সবের থেকে, এই জন্যই কিডনিটা আমাদের পেটের পিছন দিকে থাকে। তো সরাসরি যদি কোনো ধাক্কা লাগে তো কিডনিতে আঘাত লাগার সম্ভাবনাটা তুলনামূলকভাবে কম, মানে অ্যাজ পার টেক্সট বুক 8 to 10% অফ দ্য এনি ট্রমা কিডনি ক্যান ড্যামেজ। কিন্তু ব্লাডারটা ইনজুরি হওয়াটা কিন্তু হচ্ছে কি তার থেকে আগে হয়, মানে কোনো মানে অ্যাক্সিডেন্টে পেলভিক ফ্র্যাকচার হলো, বা ব্ল্যান্ড ট্রমা, মানে সরাসরি তো পেচ্ছাপ তখন করেনি, ব্লাডার ফুল আছে, ওই সময় কেউ মারলো, কোনো রকম ব্ল্যান্ড ট্রমা হলো, তাতে ব্লাডার ইনজুরি হওয়াটার চান্সটা কিডনির থেকে একটু বেশি আজকালকার যুগে। কিন্তু অত বিচলিত হওয়ার দরকারও নেই। আমি বলছি, আমাদেরই হসপিটালে গ্রেড 4, গ্রেড 3, ইভেন গ্রেড 5 কিডনি ইঞ্জুরি হচ্ছে উইদাউট এনি ইন্টারভেনশন, উইদাউট এনি সার্জারি, জাস্ট কনজারভেটিভ ম্যানেজ করেই হচ্ছে গিয়ে তাদের বাড়ি চলে যেতে পেরেছে। তার মানে এই নয় যে সব গ্রেড 4 গ্রেড 5কেই হচ্ছে কনজারভেটিভে কিউরেবল, মানে ব্লাড ট্রান্সফিউশন, অ্যান্টিবায়োটিক প্রদাহ, রেস্ট, অ্যাবসলুট বেড রেস্ট, এর মাধ্যমেই সবার হবে। কারো ক্ষেত্রে এদের ক্ষেত্রে অপারেশন দরকার হয়, সেটা ইন্টারভেনশনাল রেডিওলজি বা ওপেন আমরা হচ্ছে কি অপারেশনের ব্যবস্থা করি। সবচেয়ে বড় কথা, একটা বাচ্চাকে ভুলিয়ে ভালিয়ে ওটিতে নিয়ে যাওয়া, তো আপনি কিভাবে ভোলান বাচ্চাদেরকে? প্রথমত বাচ্চাকে ভোলানো মানে বড়দের ভোলানোর থেকে তো সম্পূর্ণ আলাদা। ও কখনোই মানে ডাক্তারকে দেখলে এমনি ইঞ্জেকশন দেয় দেখেই হচ্ছে গিয়ে ছোটবেলা থেকেই ডাক্তার মানেই ভীতি। এবং মা বাবারও যে মনের অবস্থা থাকে তাদেরকেও কনভিন্স করে। একদম 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 সব থেকে বেশি খারাপ লাগে, মানে তখন আমাদেরও একটু পাশবিকের মতোই লাগে যে মাঠ থেকে বাচ্চাকে নিয়ে নিচ্ছি। কিন্তু আমি তার আগে মা বাবাকে একটা কাউন্সিলিং করি। আমি কেন, আমার মনে হয় আমাদের মতো যারা পিডিয়াট্রিক সার্জন আছে সবাই করেন, যে আপনি কি চান, বাচ্চার ভালো চান তো, তাই তো? আপনি তো বাচ্চাকে সুস্থ করতে নিয়ে এসছেন, তো এই সময়টা আমাদের হাতে দিয়ে দিন, এই সময়টা আমরা নেব আপনার বাচ্চার দায়িত্বটা, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, আমরা আবার চেষ্টা করব আপনার বাচ্চাকে আপনার কাছে ফিরিয়ে দিতে। এরপর বাচ্চাকে যেগুলো একটু বোঝে তাদেরকে বলা হয় বিভিন্ন রকম প্রলোভন, ওখানে লজেন্স দেওয়া হবে, ওখানে তোমার একটা ছবি তুলবো, ওই ছবিটা সবাইকে দেখাবো, দেখবে সবাই কত ভালো, মানে বিভিন্নভাবে সাইকোলজিক্যালি তাদের সাথে মিশে যাওয়ার চেষ্টা করা হয়। তার মানে এই নয় যে তাদের কান্নাকাটি থেমে যাবে, তাদের হাত পা ছোড়া থেমে যাবে, সেগুলো থাকবে, কিছুটা থাকেই। তারপর অ্যানেস্থেশিয়া টেবিলে নিয়ে গিয়ে চ্যানেল করার পর মানে সাময়িক যে ড্রাগগুলো দেওয়া হয়, তারপর হচ্ছে আমাদের কোনো অসুবিধা হয় না। বাচ্চা যাতে মানে ভয় না পেয়ে যায় তার জন্য পেডিয়াট্রিক সার্জারিতে সবাইকে হাওয়াইন শার্ট আর বারমুডা পরে সবাই নাচানাচি করছে, একদম একটু কালারফুল, যাতে বাচ্চারা একটু ঠিক থাকে। এরকম কিন্তু করা যায়, কিন্তু করা যায় কিন্তু স্যার। একদম সব
তবে হাতি ঘোড়া সেজে থাকলো, হ্যাঁ, ভেতরে একটা জঙ্গল বুক পরিবেশ। না না, ভালো, এটা ভালো আইডিয়া, আমি হচ্ছে চিন্তা করবো অবশ্যই, এটা ভালো আইডিয়া। একটা বাচ্চার তো ইনজেকশন দেওয়াটাই একটা বড় জিনিস, সেখানে আপনারা এই আইভি চ্যানেল একটা বাচ্চার করেন কিভাবে, যেই বাচ্চা একদমই কনভিন্স নয়? এইটাই হচ্ছে গিয়ে বড় চ্যালেঞ্জ আমাদের ক্ষেত্রে, বিশেষ করে 6 মাস থেকে 1.5 বছর বাচ্চাদের ক্ষেত্রে। ব্রেস্ট মিল্কের পর যারা একটু হেলদি বাচ্চা হয় তাদের ফ্যাটটা বেশি থাকে, তো তাদের আমাদের যেমন ভেনগুলো দেখা যায় তাদের অত সহজে দেখা যায় না। তো আমরা করে করে অভ্যাসবশত সেইগুলো আইডেন্টিফাই করি। এখন গেজেটও বেরিয়ে গেছে, সেগুলো লাইটগুলো দিলেও ভেনগুলো দেখা যায়, সেই অনুযায়ী আমরা হচ্ছে চ্যানেল করি। তাতে হচ্ছে একবার দুবারও লাগে না, একবারেই হয়ে যায়। তো বেশিরভাগ ক্ষেত্রে, সব যে একবারে হয়ে যায় সেটা নয়, কারো কারো ক্ষেত্রে সেমি অ্যানেস্থেসিয়া দিয়ে কিছুটা শান্ত করে নিয়ে তারপর চ্যানেল করা হয়। ঠিক আছে, তো এটা একটা কনসার্ন অবশ্যই, কিন্তু আমরা ডে টু ডে প্র্যাকটিসের বশতই মোটামুটি সবার ক্ষেত্রেই চ্যানেল করা যায়। একটা সার্জারির আগে অ্যানাস্থেশিয়া খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা জানি, বড়দের ক্ষেত্রে তো আমরা কথা বলেছি, কিন্তু এই বাচ্চাদের সার্জারির আগে অ্যানাস্থেশিয়া করাটা কতটা ডিফারেন্ট? এক হচ্ছে তো বাচ্চাদের ইনভেস্টিগেশন প্রপারলি হওয়া উচিত। আমরা যেমন অনেক সময় বড়দের ক্ষেত্রে অতটা চিন্তা, বিশেষ করে ইয়ং ছেলেদের, তাদের কীরকম প্রবলেম আছে, কার্ডিয়াক বা রেসপিরেটরি প্রবলেমগুলো হচ্ছে গিয়ে আছে কিনা, সেটা ক্লিনিক্যালিও অনেকটা বোঝা যায়। সব ইনভেস্টিগেশন ইন ডিটেলস না পড়লেও অনেক সময় হয়। কিন্তু ছোট বাচ্চাদের ক্ষেত্রে কনজেনিটাল কোনো কার্ডিয়াক ডিজিজ আছে কিনা, চেস্টে কোনো রেসপিরেটরি কোনো সমস্যা আছে কিনা, অ্যাজমা আছে কিনা, রিসেন্ট কোনো হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে কিনা, স্প্যাজম আছে কিনা, এইগুলো কিন্তু আমাদের কনসার্ন। এমনও অনেক সময় হয়েছে আজকে অপারেশন, কিন্তু অপারেশনের আগে দেখা গেল বাচ্চার জ্বর কাশি। অনেকেই মানে যখনই এই ওয়েদার চেঞ্জ হয় তখন আমাদের অনেক ওটি ক্যান্সেল করতে হয়। সেই জন্য আমাদের হয়তো করা উচিত 7-8টা কেস, আমরা কিন্তু হয়তো 8-9টা রাখি, কারণ সেদিন সকালে প্রি অ্যানস্থেটিক যে চেক আপ করা হয় তাতে 1-2জন হয়তো বুকে কফ আছে বা হচ্ছে কাশি হচ্ছে, তার জন্য আমাদের ক্যান্সেল করতে বাধ্য হই আমরা। তার পরিবর্তে অন্য কাউকে যে সেফ এবং ফিট থাকবে তাকে আমরা অপারেশনের জন্য নিয়ে যাই। মানে প্রি অ্যানেস্থেটিক চেকআপটা চেকআপ খুব ইম্পর্টেন্ট। ভেরি ইম্পর্টেন্ট। অনেকে ভাবতে পারে দেখো আমার বাচ্চার আজকে অপারেশন করলো না, কিন্তু এটা তার বাচ্চার ভালোর জন্যই করা হলো। একদম সঠিক কথা, একদম সঠিক। বাচ্চাদের কিডনিতে যখন টিউমার হয়, আপনারা কি টিউমারটা বাদ দেন নাকি তার সাথে কিডনিটাও বাদ দিতে হয়? এটা খুবই প্রাসঙ্গিক কোশ্চেন, এবং এটা আমাদের বাবা মাকেও বোঝাতে হয়। এটা ডিপেন্ড করে মানে কিডনিতে যে টিউমার, মানে মেইনলি আমি উইন্স টিউমারটাই ধরছি, যেটা মোস্ট কমন 3 বছর বয়সের কাছাকাছি, ওই সময়টাতেই মেইনলি বাচ্চাদের হয়। তো এটা কোনো কোনো ক্ষেত্রে আমরা হচ্ছে কিডনির কিছুটা অংশ বাঁচানোর চেষ্টা করি। যদি কোনো কিডনির যে কোনো একটা পোল, মানে নিচের দিকটায় হয়েছে বা উপরের দিকটায় হয়েছে, কিডনির যে মেইন যে ভেসেল বা ইউরেটার এইসব জায়গাগুলোতে ইনভলভ করেনি, তখন আমরা কিছুটা বাদ দিয়ে তার মার্জিন থেকে কিছু টিস্যু নিয়ে ফ্রোজেন সেকশন বলে একটা তখনই প্যাথোলজিতে পাঠাই। তারা যদি দেখে বলে যে মার্জিনটা মোটামুটি এখানে আর ক্যান্সারের কোনো হচ্ছে গিয়ে অংশ নেই, তখন আমরা ওখানেই বন্ধ করে দিই। পার্শিয়াল বা নেফ্রন স্পেয়ারিং সার্জারি করার চেষ্টা করা হয়, এবং এটা এই ক্ষেত্রেও করা হয় যে প্রায় 10% কেসে বাইল্যাটারাল উইন্স টিউমার থাকে, বা অনেকের ক্ষেত্রে একটাই কিডনি সেখানেই উইন্স টিউমার হয়েছে, তাদের ক্ষেত্রে এই ব্যাপারটাকে প্রাধান্য দেওয়া হয় যে কিডনিটাকে বাঁচিয়ে রাখা, কিছুটা অংশ বাঁচিয়ে রাখা। যদি 30% 50%ও বাঁচিয়ে রাখা যায় তাহলেও হচ্ছে গিয়ে সেটাকে বাঁচানোর প্রাধান্য দেওয়া হয়। আর যে ক্ষেত্রে পুরো কিডনিটাই ইনভলভ হয়ে গেছে, তখন তাকে বাবা মাকে বলে দেওয়া হয় যে যেহেতু তাকে পুরো কিডনিটাই বাদ দিতে হবে, একটা সিঙ্গেল কিডনি থাকবে, তো তাকে উইদাউট ডাক্তারের প্রেসক্রিপশন এমন কোনো ওষুধ না দেওয়া যাতে কিডনির ক্ষেত্রে টক্সিক, মানে অন্য ভালো কিডনিটাও সেই ওষুধের ফলে খারাপ হতে পারে। তো সেইটা বাবা মাকে বুঝিয়ে দেয়। মানে আমার দুটো চোখ আছে, একটা চোখ চলে গেল, আমি তখন তাকে বলবো যে এই চোখটায় যেন আঘাত না লাগে এরকম কোনো অ্যাক্টিভিটি করবে না। আমার দুটো টেস্টিস আছে, কোনো কারণে একটা টেস্টিস হচ্ছে গিয়ে নষ্ট হয়ে গেছে জন্মের পর বা জন্মগত সমস্যায়, তখন বাবা মাকে আমায় বলতে হবে ও আউটডোর অ্যাক্টিভিটি কমাতে হবে যাতে ওই টেস্টিসটাকে বাঁচিয়ে রাখতে। তেমনি কিডনিতে যদি পুরোটাই টিউমার ধরে ফেলে যেটা আর বাঁচানো সম্ভব না, বাঁচালে হচ্ছে রেকারেন্স উইদিন হচ্ছে গিয়ে 15 দিনের মধ্যে আবার হবে, তো সেক্ষেত্রে হচ্ছে সিঙ্গেল কিডনি নিয়ে সারা জীবন থাকতে হবে। সারা জীবন যেসব মেডিসিন খাবে কোনো যেন রিটেল শপ থেকে না খেয়ে
উপযুক্ত ডাক্তারের কাছ থেকে পরামর্শ খায় এবং তাকে যেন বলে আমার একটাই কিডনি আছে, সেটা জানিয়ে যেন মেডিসিনগুলো খায়, যাতে ওই কিডনিটায় মেডিসিন থেকে যেন কোনো নেপ্রোটক্সিক মানে কিডনি নষ্ট করতে পারে, ক্ষতি করতে পারে এরকম ওষুধ না খায়। এটা হচ্ছে মাথায় রাখতে হবে। আর বাচ্চারা আপনাকে নিজেরা ফোন টোন করে, ডাক্তারবাবু কোথায়? এইরকম ঘটনা অনেকই হয়েছে যে অনেক হচ্ছে বাবা মারা তো করেই, এই সমস্যা, এই অপারেশন হওয়ার পর এই সমস্যা হচ্ছে বা এটা ভালো আছে, তাও অনেক সময় অনেক বাচ্চার সাথে খুব ভালো বেশি দিন যারা থাকে, বিশেষ করে হাইপোস্পেডিয়াস বা এই ধরনের অপারেশনে 10 থেকে 12 দিন আমাদের রোজই দেখা হয় সকাল বিকাল। তো তারা যখন প্রথমে পেচ্ছাপ করতে হচ্ছে নিচ থেকে, এখন পেচ্ছাপটা করছে সামনে থেকে, বাচ্চাও খুশি, মা বাবাও খুশি। তো বাচ্চা মাঝে মাঝে ফোন করে বলে কি ডাক্তারবাবু কেমন আছেন, মানে এরকম একটা ক্যাজুয়াল একটা বন্ধুত্বপূর্ণ রিলেশন হয়ে যায়, কারণ ওই কষ্টের সময়টা চলে গিয়ে এখন আনন্দের সময়টা তার কিছুটা ফিরে এসছে। এবং সেটাই স্যাটিসফ্যাকশন। মানিটা ইম্পর্টেন্ট যেহেতু আমাদের এটা প্রফেশন, কিন্তু হচ্ছে যখন কোনো কাজ করে সেটা সফলতা পাওয়া যায়, সেই যে জব স্যাটিসফ্যাকশন, এটা অন্য কিছুতে আমার মনে হয় না আনন্দ এরকমভাবে দেয়। কিন্তু বাচ্চারা যখন হচ্ছে গিয়ে খুশি হয়, আমরা অপারেশন করে যখন তাকে সাকসেসটা দিতে পারি, তো মা বাবা যখন হচ্ছে গিয়ে হাসি মুখে বাড়ি যেতে পারছে, যার পায়খানার রাস্তা ছিল না সে নর্মালি নিচ থেকে পায়খানা করছে, যে পেচ্ছাপ করতো প্যান্টে পেচ্ছাপ করতো, পেচ্ছাপ ধরে রাখতে পারতো না, তাকে হচ্ছে টিপ থেকে পেচ্ছাপ করাতে পারছে, এর যে স্যাটিসফ্যাকশন, মানে এর কনজেনিটাল ডিফেক্ট মানে কি, মানে আমাদের ঈশ্বর দেয়নি সেই জিনিসটাকে আমরা যা অভিজ্ঞতা বশত সেইটাকে নর্মাল করার চেষ্টা করেছি, সেটাতে যদি তাদের আনন্দ দিতে পারি তার থেকে বড় পাওনা কিছু হয় না, মানে সেইটাই হচ্ছে আশীর্বাদ। আর বাচ্চা ডাক্তারকে ফোন করে বলছে ডাক্তার আপনি আমার প্রবলেম কমিয়ে দিয়েছেন, কিন্তু আমার মা বাবাকে নিয়ে প্রবলেম, সেলফোন কিনে দিচ্ছেন, একটু বলুন না। এখন সব সার্জারিতে রোবোটিক্স চলে এসেছে, তার ফলে একটা বড় দিক খুলে গেছে। তো এই পেডিয়াট্রিক সার্জারিতে রোবোটিক্স আপনাদের কিরকম হেল্প করছে? যেহেতু আমরা যুগের সাথে সাথে নিজেদের আপগ্রেড করার চেষ্টা করছি, আজ থেকে 30 বছর আগে বা 40 বছর বা 35 বছর আগে মাইক্রো বা ল্যাপারোস্কোপি নিয়ে কেউ চিন্তা করতো না তখন, বা অনেক সময় অনেকে বলতো যে এইটা তো আরও কষ্টকর, ঠিকমতোভাবে হচ্ছে অপারেশনটা ক্লিয়ার না হতে পারে। এখনও অনেকে ভাবে যে মাইক্রো ওইটুকু ফুটো দিয়ে ঠিকমতো অপারেশনটা হবে, ও আবার তো হতে পারে। কিন্তু ল্যাপারোস্কোপি অদ্ভুতভাবে এত বড়োভাবে ফিরে এসছে এবং তার উপকারিতাও মানুষ নিচ্ছে। তো সেই ক্ষেত্রেই এর অ্যাডভান্স যেটা হচ্ছে গিয়ে রোবোটিক, মানে রোবট এরকম নয় যে রোবট সব কাজ করছে ডাক্তারই করছে, তাকে হচ্ছে রোবটটাকে চালিত করতে হচ্ছে। রোবটের অ্যাডভান্টেজ হচ্ছে আমরা যেমন রিজ জয়েন্টটাকে হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম 90 ডিগ্রি ঘোরাতে পারছি, তো রোবটের হাতটা প্রায় 360 ডিগ্রি ঘুরতে পারে। তো আমি যখন সেলাই করছি এরকম করে সেলাই করছি, তো আমি যখন রোবটটাকে কন্ট্রোল করছি তখন সে পুরো খুব ডিপ প্লেনে, যেখানে হাত ঢুকিয়ে কাজ করাও যাচ্ছে না, ইনস্ট্রুমেন্টটা সে ঢুকিয়ে সেখানে স্টিচটা নিতে পারছে, সেলাইটা করতে পারছে, আরও প্রেসাইসলি করতে পারছে, আরও জুম আকারে। আমরা যেটা দেখছি ল্যাপারোস্কোপি বা ওপেনে, রোবোটিকে আরও পিকচার কোয়ালিটিও আরও বেটার হচ্ছে। তো সার্জিক্যাল হচ্ছে গিয়ে এক্সেলেন্সি হচ্ছে, পয়সা বা হচ্ছে মানিটা একটা ফ্যাক্টর। আমাদের এসএসকেএমেও এখন রোবোটিক প্রচুর হয়েছে, পেডিয়াট্রিক কিছু কিছু হয়েছে, কিন্তু বেশিরভাগই বড়দের অ্যাডাল্টেরই শুরু হয়েছে, যেহেতু একদম নতুন, সবার সেরকম সে অর্থে ট্রেনিং হয়নি, তো অ্যাডাল্ট থেকেই শুরু হয়েছে এবং অ্যাডাল্ট অনেকগুলো অলরেডি 100-এর উপর হচ্ছে গিয়ে অ্যাডাল্ট সার্জারি হয়েছে এবং খুবই লিমিটেড পেডিয়াট্রিক কিছু কিছু কেস হয়েছে। আমরা চাইবো হয়তো আমাদের বর্তমান গভর্নমেন্ট আরও এই জিনিসটাকে হচ্ছে গিয়ে অন্য হসপিটালগুলো হচ্ছে গিয়ে পাঠিয়ে আরও সুযোগটাকে সবার নেওয়ার উপকার। আর ডাক্তারবাবু, এই বাচ্চাদের ইউরোলজিক্যাল হেলথ ঠিক রাখার জন্য বাবা মার বাচ্চাদের কোন কোন জিনিসগুলোর খেয়াল রাখা উচিত? ইউরোলজিক্যাল হেলথ বলতে আমরা হচ্ছে গিয়ে আমাদের পেডিয়াট্রিক ইউরোলজি বা আমাদের ডাক্তারের একটাই উদ্দেশ্য কিডনি ঠিক রাখা, আর সব কিছু ঠিক করা যায়, ঠিক আছে, মোটামুটি ব্লাডারও কিছুটা, কিন্তু মেইন হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে কিডনি ঠিক থাকা। সে পোস্টেরিয়ুরেথার ভালভ হোক, সে ভেসিকুলারিক রিফ্লাক্স হোক, নিউরোজেনিক ব্লাডার হোক, আমরা যেন কিডনিটাকে সেভ করতে পারি। তো পর্যাপ্ত জল বা লিকুইড গ্রহণ করা, অযাচিত এখান থেকে ওখান থেকে স্পাইসি খাবার দাবারের একটা ব্যাপার আছে সেটা না করা, এবং আগে যেটা হচ্ছে অ্যানোমালি স্ক্যান একটা হচ্ছে কি গর্ভাবস্থায় করা, এবং সেই সম্পর্কে যদি কোনো অসুবিধা বেরোয়
এমন জায়গায় ডেলিভারিটা যেন হয় সেখানটায় যেন কোনো পেডিয়াট্রিক সার্জারির উপস্থিতি থাকে, যাতে সে পরামর্শ দিতে পারে কি অপারেশন লাগবে, নাকি ফলো আপে করতে হবে বা এই ইনভেস্টিগেশনগুলো করতে হবে। তো হাইড্রেশনটা ঠিক রাখা, আগেও বলেছি প্রত্যেক 2-3 ঘন্টা অন্তর ইউরিনটাকে যাতে করে মানে চেপে না রাখা। চেপে না রাখে, ইউরিনটা হচ্ছে জমিয়ে না রাখে, তাহলেই সমস্যাগুলো হয়। রিফ্লাক্সও হতে পারে, স্টোনও হতে পারে, ইউটিআই বা সিস্টাইটিসও হতে পারে। তো ইউরিন অন রেগুলার বেসিসে ব্লাডার খালি করা, আর হাইজিনটাকে মেনটেন করা, মানে পায়খানা পেচ্ছাপ করার পর ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমি বলবো, মেয়েদের যেহেতু হচ্ছে ভ্যাজাইনাল অরিফিস, ইউরেথ্রাল অরিফিস, অ্যানাল অরিফিস খুব কাছাকাছি, ছেলেদের ইনফেকশনটা একটু কম হয় যেহেতু পেনিসটা থাকে, ইউরেথ্রায় পেরিনিয়াম থেকে হচ্ছে গিয়ে ইনফেকশনের চান্সটা কম থাকে। তো মাদের হচ্ছে এই যে পেরিনিয়ামটা পেচ্ছাপ করার পর যেন জল দিয়ে পরিষ্কার করে, পায়খানা করার পরও যেন ঠিকমতোভাবে যেটাকে জল দিয়ে পরিষ্কার করা হয় সেটা যখন কখনোই যেন অ্যানাস থেকে ভ্যাজাইনার দিকে হাতটা না আসে। মানে পায়খানায় জলছোচ করে যেটা করতে হয় আমাদের মানে ভারতীয় হিসাবে। তো সেইটা যেন অ্যানাসে যেহেতু ব্যাকটেরিয়া থাকে, সেইটা যদি আমি হচ্ছে হাতটা দিয়ে অ্যানাস থেকে ভ্যাজাইনার দিকে পরিষ্কার করি, অ্যানাস মানে পায়খানা করার পর, তো সেই যে নোংরা জলটা ভ্যাজাইনা বা ইউরেথ্রায় আসতে পারে। ঠিক অপোজিটটাই করতে হবে, মানে সামনে থেকে পিছন দিকে অ্যানাসটাকে পরিষ্কার করতে হবে, মানে মলদ্বার থেকে জনির দিকে যাবে না। যাবে না, ঠিক অপোজিট। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, আবারও আপনাকে পেয়ে আমরা প্রচন্ড খুব আনন্দিত। ভালো লাগলো, খুব। আমরা বাচ্চাদের ইউরোলজিক্যাল হেলথ নিয়ে অনেক কিছু জানতে পারলাম এবং অযাচিত ভয় পাবেন না, এখন ডাক্তারবাবুরা রয়েছে, আমাদের এখন মেডিকেল সায়েন্স অনেক উন্নতি করেছে এবং কলকাতাতে বসেই অনেক ট্রিটমেন্ট কিন্তু এখন অ্যাভেল করা পসিবল। তাই একদম টেনশন ফ্রি থাকুন, বাচ্চাদের খেয়াল রাখুন, অবজার্ভ করুন যে কোনো রকম এদিক ওদিক উল্টোপাল্টা কিছু দেখতে পাচ্ছেন কিনা, আর দেখলে ওই বললাম যে অবশ্যই কোনো বাচ্চাদের ডাক্তারের সাথে আপনারা যোগাযোগ করুন, একদম চিন্তা করবেন না। আর তার সাথে আমাদের দুশ্চিন্তা একটুখানি দূর করে দিন না। বলো না। আমি আর বলতে আর কি বলবো, লাইক শেয়ার সাবস্ক্রাইব হ্যাঁ। এই যে জিনিসগুলো আছে একটু দেখুন, যদি করেন তাহলে খুবই উপকৃত হই আমরা। হ্যাঁ, বাচ্চাদের কার্টুন চালিয়ে দিয়ে খাওয়াবেন না, এই ভিডিওটা দেখে তাদের হাতে খাওয়ান দেখি কেমন পারেন। বা যারা যারা চিন্তিত রয়েছে, যারা যারা মানে সবে বাবা মা হয়েছে, তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করুন যাতে তারা একদম টেনশন ফ্রি থাকে। আর প্লিজ আমাদেরকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। আর ডাক্তারবাবু কেমন লাগলো অনেকদিন পর আড্ডা মেরে? আমি তো কখনো মনে করি না এটা কোনো ইন্টারভিউ, আমি তো মনে করি বন্ধুরা একসাথে বসে যেন গল্প একদম, করছে, একদম, একদম। এবং তাতে যদি সাধারণ মানুষ একজনের উপকার হয় সেটাই আমাদের প্রাপ্য। আশা করি অনেক অনেক লোক উপকৃত হবে আপনার কথা শুনে। থ্যাংক ইউ সো মাচ। আর ধন্যবাদ জানাবো আমাদের আজকের পর্বের গিফট পার্টনার শালিমারকে আমাদের গিফট স্পন্সর করার জন্য। আর আপনারা প্লিজ একটু কমেন্ট করে জানান আর কোন কোন বিষয় নিয়ে চান যে আমরা নতুন নতুন পর্ব নিয়ে আসি। তাহলে এখান থেকেই টাটা বাই বাই বলছি, আমি সায়ন, আমি কুশল। ফিরবো অন্য কোনো পর্বে অন্য কোনো ইনজেকশন নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন যাতে ডাক্তারবাবুদের কাছে আপনাকে যেতে না হয়। আর যদি অসুস্থ হন নিজে ডাক্তারি করবেন না। স্টে ফিট, স্টে হেলদি। টাটা।